ওকে, আসসালামু আলাইকুম। আহ সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস হবে, যে টপিকটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উম, আমাদের আজকে ক্লাস হবে। ওকে, আচ্ছা, তো আমাকে একটু জানিয়ে দিবেন যে সব কেমন লাগে রে ভাই। এই সময় সেটা হ্যাং করার দরকার আছে? ওকে, সো আহ আজকে হচ্ছে আমাদের পদ প্রকরণের উপর ক্লাস হবে। তো পদ প্রকরণের ক্লাসটা আমরা একদম আহ শুরু থেকে করব। আমাদের দুইটা অংশের ক্লাস হবে। তো আমাকে একটু জানিয়ে দিবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি বোর্ডটা একটু ঠিক করে ট্রাই করতেছি। ওকে, আমাকে একটু জানিয়ে দিবেন। ওকে, জি, সবকিছু ঠিকঠাক আছে। জি, সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে একটু বলবেন। ওকে। উম আচ্ছা, ঠিক আছে। এইবার আসেন, আমরা আবার এটাকে আমি আবার একটু অন করি, দেখি এটা। আচ্ছা, শেষ বিকেলের মেয়ে বিজলি হওয়ার কথা, জহির রায়হানের। আচ্ছা, একটু আমরা পদ প্রকরণের উপর আমাদের ক্লাস হবে দুইটা। আমরা দুইটা ক্লাসে এটাকে বিভক্ত করেছি। প্রথম ক্লাস আজকে হবে এবং এরপরও আরো একটা ক্লাস হবে, ঠিক আছে? আহ আপনাদের সর্বমোট ক্লাস সাধারণত হবে, সর্বমোট ক্লাস বলে থাকি যে আমরা হচ্ছে 35টা ক্লাস নিব, যদিও অনেক সময় আরো বেশিও হয়। এটা আসলে ডিপেন্ড করে, কখনো দেখা যায় যে কোনো ক্লাস ছোট ছোট হয়ে গেলে ওখানে ক্লাসের সংখ্যা বেড়ে যায়। বাট সকল টপিক শেষ করাবো, অ্যাপ্রক্সিমেট কমপক্ষে 35টা ক্লাস আপনারা পাবেন, কমপক্ষে 35টা ক্লাস পাবেন, ঠিক আছে? তো ইতোমধ্যে বেশ কিছু ক্লাস হয়ে গেছে, যেমন আমাদের 20তম ব্যাচে কিন্তু ক্লাস দেওয়ার কথা ছিল 35। আমি মেবি গতকাল নাকি এর আগের দিন আমি 40তম ক্লাস নিয়েছি, তাও এখনো শেষ করি নাই। শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম বেশি বেশি করে নিব, সমস্যা নাই, এক্সাম গুলো আমি নিব। তো আসেন আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রথমত আমাদেরকে একটু জানতে হবে যে পদ জিনিসটা কি। পদ জিনিসটা একটু কি, যেহেতু আজকে আমরা আলোচনা করব পদ প্রকরণ, সুতরাং প্রথমত আমাদেরকে জানতে হবে যে পদ আসলে কি। তো পদ হচ্ছে, ধরেন সিম্পল, আমি আপনাকে বললাম যে বল। এখন বল এটা কিন্তু একটা শব্দ। বল এটা কি বলেন? এটা একটা শব্দ। সম্বন্ধকারক সম্বোধনকারক সবকিছুই পড়াইছি, দুটেই আপনাদেরকে পড়ানো হয়েছে, ঠিক আছে? এবার আসেন, এই বলের সাথে আমি যদি বিভক্ত যুক্ত করি তাহলে হয়ে যাবে কি বলে। বলের সাথে বিভক্তি যুক্ত করলে হবে কি বলে। এখন এই যে বিভক্তি যুক্ত করলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পদ। এটা কি, এটা হচ্ছে পদ। আর তার মানে শব্দের সাথে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে পদ। কোন একটা শব্দ, সেটার সাথে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে পদ। যেমন আমি বললাম হাত, এটা একটা শব্দ, কিন্তু যখন আমি বললাম হাতের, তখন এখানে এর বিভক্তি যুক্ত হয়ে যায়, তখন এটাকে বলা হয় এটা হচ্ছে একটা পদ। এটাকে কি বলে? এটাকে বলা হয় এটা হচ্ছে পদ। ওকে, তাহলে শব্দ আর পদের, ভাই আমি ক্লাসে আছি, শেষ করে কল দিচ্ছি।
তাহলে শব্দ আর পদের যে পার্থক্য এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আরো একটা ভাবে আমরা পদ বানাতে পারি। ধরেন আমি বললাম যে হাত, এটা কিন্তু একটা শব্দ, কিন্তু আমি একটা বাক্য লিখলাম। আমি লিখলাম যে হাত দিয়ে লিখি। তাহলে হাত দিয়ে লিখি, এখানে এই যে হাতটা আছে, এই হাত এটা কিন্তু পদ। বুঝছেন এটা কি? এটা একটা পদ। তার মানে বিভক্তি যুক্ত করলে সেটা পদ হয়ে যায়, আর হচ্ছে বাক্যে যদি কোনো শব্দ আসে সেটা পদ হয়ে যায়। আরো সহজ করে বলি, আমি বললাম যে তোমার হাত সুন্দর। তোমার, হ্যাঁ তোমার, আমি বললাম যে তোমার হাত সুন্দর। এখন তোমার হাত সুন্দর, এখানে কিন্তু হাতটা কিন্তু আর শব্দ নাই, এটা একটা পদ হয়ে গেছে। অর্থাৎ বাক্যে যখন শব্দ আসে তখন সেটা হচ্ছে পদ। তো আমাকে একটু বলেন তো যে পদ জিনিসটা কি বুঝতে পেরেছেন কিনা। আমি আরেকবার একটু বলে দিই, শব্দের সাথে যখন আপনি বিভক্তি যুক্ত করবেন তখন সেটা পদ। শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত করবেন সেটা পদ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনি শব্দটাকে যদি বাক্যে আনেন তখন সেটা পদ হয়ে যায়। ঠিক আছে, বুঝছেন? আপনি পড়ানোর সময় মোবাইল বেশি আমি পড়ানোর সময় মোবাইল বেশি তাকাই যাতে কারো কোনো কমেন্ট মিস না হয়। মোবাইল না, অ্যাকচুয়ালি এখানে ল্যাপটপ থাকে, ল্যাপটপে আমি দেখি যাতে কারো কমেন্ট মিস না হয়। এখন এটার জন্য আপনার অ্যাটেনশন নষ্ট হওয়ার কারণটা কি ভাই? এটার জন্য আপনার অ্যাটেনশন নষ্ট হইব কেন? আমি তো, আমি যদি গড়ে যদি পড়ায় চলে যেতাম তাহলে আপনার অ্যাটেনশন নষ্ট হইতো যে আমি কারো কোনো প্রশ্ন দেখতেছি না। সব রকম বিপদ, মানে যাই করতে যাবো সেটাই বিপদ, সেটাই। এখন এতজনের মন ইয়ে করে তো চলা যাবে না, তাই না? আমি যদি 5 মিনিট পর পর যদি তাকাই দেন তখনও অনেকে অবজেকশন যে আপনি এত কম তাকান কেন, আমাদের প্রশ্ন মিস হয়ে যায়। আর আমি যদি সারাক্ষণ তাকাই তাইলেও সমস্যা, না তাকাইলেও সমস্যা। বিষয়টা হচ্ছে একটু স্যাক্রিফাইসের মন মানসিকতা এখানে, মানে এখানে তো সবাই মিলে ক্লাস করি, তাই না? তো এখানে সবার মন মতো মানে মন মতো হবে না ভাই। এটা আমি আপনার পার্সোনাল কোনো মানুষ না যে আপনি আমাকে যেভাবে ইয়ে করবেন আমি ওভাবেই কাজ করতে হবে। বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, এইবার আসেন, ঠিক আছে, ওকে, এবার আসেন আমরা একটু চলে যাই পদের প্রকারভেদ নিয়ে। সাধারণত পদকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অব্যয় পদ আর একটা হচ্ছে সব্যয় পদ। একটা অব্যয় পদ আর একটা হচ্ছে কি পদ, আর একটা হচ্ছে সব্যয় পদ। এখন অব্যয় পদ যেটা, এটার কোনো ক্লাসিফিকেশন নাই, আবার সব্যয় পদ এটার আবার প্রকারভেদ আছে। যেমন সব্যয় পদের ভিতরে রয়েছে কি, সব্যয় পদের ভিতরে রয়েছে বিশেষ্য পদ, সব্যয় পদের ভিতরে রয়েছে বিশেষণ পদ, ঠিক আছে। সব্যয় পদের ভিতরে রয়েছে কি, সর্বনাম পদ, সর্বনাম পদ, এবং এটার ভিতরে রয়েছে কি, ক্রিয়াপদ। কি পদ? ক্রিয়াপদ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের পদের প্রকারভেদ, ঠিক আছে। তাহলে পদ কয় প্রকার? দুই প্রকার, অব্যয় আর একটা হচ্ছে সব্যয়। জি বলেন, তাড়াতাড়ি, ক্লাস আছে। হ্যাঁ, আপনি গেছেন, ওখানে পৌঁছাইছেন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অপরিচিতা দিছি, বাংলার নব্য লেখক দিগণের প্রতি নিবেদন, এগুলো আগে আপনি দেখেন, 5 মিনিট দেখেন, দেখলে আপনি বুঝবেন। সবই মেইলে দিছি, দেখেন মেইল আর হোয়াটসঅ্যাপে দেখেন, আমি ক্লাসে আছি। ওকে, তাহলে খেয়াল করেন, আমি যদি আবার এই জিনিসটা আপনাদেরকে আমার মনে হয় যে বুঝাইতে পারছি যে প্রকারভেদটা। তো অব্যয় পদের কোনো প্রকার নেই আমাদের পুরাতন বোর্ড বই অনুযায়ী। সব্যয় পদটা আবার 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এখন খেয়াল করে দেখেন অব্যয় পদ, এই অব্যয় মানে কি পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ যেই পদের পরিবর্তন হয় না। আর বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এগুলোর পরিবর্তন হয়। এটা হচ্ছে পুরাতন বোর্ড বই অনুযায়ী। কিন্তু নতুন বোর্ড বইতে, নতুন বোর্ড বইতে আমি, কি রে ভাই কাজ করতেছে নাকি? আমি একমাত্র মানুষ, আমি শুধু একজনই ক্লাস নিই, মানে আমি ক্লাস নিই, সে এটার চাপে নিতে পারতেছে না, তাহলে বুঝেন। এটা কোচিং টোচিং এর হলে তো সারাদিন ক্লাস চলতো, আমি একলা মানুষ, সারাদিনে ক্লাস নিই একটা, সর্বোচ্চ হলে দুইটা, দুইটার উপর আমি কখনো ক্লাস নিই না অনলাইনে। তো এর ভিতরে যদি তুমি যদি চাপ না নিতে পারো বাবা, এই হ্যাং করলে হইব? দেন ভাই, কেমনটা লাগে। আচ্ছা, এইবার আসেন পুরাতন বোর্ড বই অনুযায়ী আবার পদ হচ্ছে 8 প্রকার। পুরাতন বোর্ড বই অনুযায়ী পদ কয় প্রকার? 8 প্রকার। একটু খেয়াল করি, পুরাতন বোর্ড বই অনুযায়ী পদ 8 প্রকার। সে 8 প্রকার কি: 1, বিশেষ্য পদ, ঠিক আছে। 2, বিশেষণ পদ, বিশেষণ পদ। 3, সর্বনাম পদ, সর্বনাম। 4,
ক্রিয়াপদ, ঠিক আছে? এগুলো মোটামুটি সবই সেম আছে। 5 নাম্বার ক্রিয়া বিশেষণ, এটাকে নতুন একটা পদ হিসাবে তারা ধরেছেন যে ক্রিয়া বিশেষণ পদ, ঠিক আছে? এরপর 6 নাম্বার আবেগ, ঠিক আছে, ওকে। 7 নাম্বার অনুসর্গ, অনুসর্গ। এরপর হচ্ছে কি 8 নাম্বার যোজক, 8 নাম্বার যোজক। তো এইগুলো হচ্ছে নতুন বোর্ড বই অনুযায়ী পদের যে প্রকারভেদ। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া যে আমরা কি 8 প্রকার পড়বো নাকি 5 মানে অব্যয় সব্যয় এটা পড়বো? আমরা সবগুলোই পড়বো। নতুন বোর্ড বইয়ে যে টপিক গুলো আছে এগুলোও পড়বো, পুরাতন বোর্ড বইতে যে যে প্রকারগুলো আছে এগুলো পড়বো। অর্থাৎ আমরা দুইটাকে সমন্বয় করে পড়বো যাতে করে পরীক্ষা। এখন পদ কয় প্রকার ভাইয়া, পদ কয় প্রকার, এটা কোনো উত্তর নাই, কারণ পদ কয় প্রকার এক এক বই অনুযায়ী এক একটা, এই প্রশ্নের কোনো উত্তর নাই, এই প্রশ্ন পরীক্ষা আসবেও না। তো এগুলো আমরা একটু স্কিপ করি, বিতর্কিত জায়গাগুলো স্কিপ করব, কারণ এগুলা থেকে পরীক্ষায় কখনো প্রশ্ন আসে না এবং আসবেও না, সুতরাং এটা নিয়ে এত মাথামাতির দরকার নেই। তো আপনি কনসেপ্টটা বুঝেন, আপনি পদগুলো আইডেন্টিফাই করেন, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে মাস্ট। তো তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রথমত আমরা যেহেতু আমাদের পুরাতন বোর্ড বইতে যে অব্যয় পদ আছে, আমরা এই অব্যয় পদটা নিয়ে একটু আলোচনা করি। অব্যয় পদ নিয়ে আলোচনা করতে হলে প্রথমত আমাদের অব্যয় যে শব্দ আছে, এই অব্যয় শব্দ এটা 3 প্রকার। অব্যয় শব্দ কত প্রকার? 3 প্রকার, ওকে। আচ্ছা, কি কি 3 প্রকার? সেটা হচ্ছে 1 নাম্বার বাংলা অব্যয়, ঠিক আছে, এরপর হচ্ছে তৎসম অব্যয়, এরপর হচ্ছে বিদেশি অব্যয়। এগুলো হচ্ছে অব্যয় শব্দ। তাহলে অব্যয় শব্দ কয় প্রকার? 3 প্রকার। কিন্তু অব্যয় শব্দ না বলে যদি পরীক্ষাতে বলে যে অব্যয় পদ, অব্যয় পদ বললে কিন্তু তখন আবার 4 প্রকার। অব্যয় পদ কত প্রকার? 4 প্রকার। তাহলে অব্যয় শব্দ 3 প্রকার, অব্যয় পদ 4 প্রকার। এইবার আসেন আমি আপনাদেরকে এই জিনিসটা খুব সহজ করে আপনাদেরকে একটা সলিউশন দিই, যাতে করে আপনার পরীক্ষাতে এই জায়গাগুলো থেকে কি কি টাইপ প্রশ্ন আসে সেগুলো যাতে করে আপনি ধরতে পারেন, ওকে। তো আসেন আমি তাহলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে মোটামুটি যেগুলো আছে এগুলো আমরা সবকিছু পড়ে চলে এসেছি, নতুন বোর্ড বই অনুযায়ী পুরাতন বোর্ড বই অনুযায়ী। এইখানে যে ব্যাপারটা দেওয়া আছে এটা একটু খেয়াল করেন যে অব্যয় শব্দ 3 প্রকার। বাংলা অব্যয়, বাংলা অব্যয় কি? ও, হা, আর, না, আবার, এই 5টা। ও, হা, আর, না, আবার, এই 5টা হচ্ছে বাংলা অব্যয় শব্দ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনটা বাংলা অব্যয় শব্দ, উত্তর এই 5টা। বিদেশি অব্যয় 7টা আছে, 7টা। এই 7টাকে মনে রাখার জন্য একটা শর্টকাট কৌশল আছে, সেটা হচ্ছে আব্বাস মামা খুব খাসা। কি? আব্বাস মামা খুব খাসা। তো একটু খেয়াল করে দেখেন, এই আ মানে কি? আ মানে হচ্ছে আলবত। আর এই যে ব, ব মানে কি? ব মানে হচ্ছে বহুত। আর এই বাস, বাস মানে কি? সাবাস। আর মামা, এই মা মানে কি? মা মানে মারহাবা। আর এই মা মানে কি? মা মানে হচ্ছে মাইরি। আর খুব মানে খুব, আর হচ্ছে খাসা। তাহলে আলবত, বহুত, সাবাস, মারহাবা, মাইরি, খুব, খাসা, এগুলো হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। এগুলো কি অব্যয় শব্দ বলে? বিদেশি অব্যয় শব্দ। এগুলো কি অব্যয় শব্দ? বিদেশি অব্যয় শব্দ, ফাইন। এরপর আসেন তৎসম অব্যয় শব্দ। এগুলো অনেকগুলো আছে, মানে আপনি মনে রাখবেন যে এখানে 5টা, এখানে 7টা, এই 12টা ছাড়া বাকি সব তৎসম। যেমন হঠাৎ, সহসা, সদা, যথা, হ্যাঁ, তারপর হচ্ছে কি যদি, তথাপি, তবু, বস্তুত, আপাত, আপাতত, ইত্যাদি ইত্যাদি। তো আমাকে একটু বলেন তো অব্যয় শব্দের যে 3 প্রকার, এই 3 প্রকারটা বুঝতে পেরেছেন কিনা? জি, বাংলা ব্যাকরণ শেষ করে আমরা সাহিত্য প্রথম পত্র এগুলো পড়বো আর কি। আচ্ছা, তো এইবার আমাকে একটু মানে ভাই কিভাবে পড়াতে হবে, কিভাবে শেষ করতে হবে, কি কি করতে হবে সব আমার আইডিয়া আছে, ঠিক আছে? কারণ এটা তো আর মানে প্রথম দ্বিতীয় কোর্স না অনলাইনে, সো এইটা নিয়ে আপনাদের ভাবার দরকার না, আপনারা শুধু পড়েন, পড়া বুঝে যান, আর কিছু না। আচ্ছা, এখন আমরা কিন্তু বলেছি যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে অব্যয় পদ কত প্রকার, সেক্ষেত্রে কিন্তু উত্তর 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। এইবার আসেন অব্যয় পদ যে 4 প্রকার এটা একটু পড়ি। এখন খেয়াল করে দেখেন, এখন আপনি মজার জিনিসটা আপনি মানে পারবেন। সেটা হচ্ছে এই অব্যয় শব্দ এটা 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে সমুচ্চয় অব্যয়। ওই যে বললাম, সরি, অব্যয় পদ। অব্যয় পদ কত প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে সমুচ্চয় অব্যয়। এখন সমুচ্চয় অব্যয়টাকে নতুন বোর্ড বইতে বলা হয়েছে যোজক। তো এইটা মানে নতুন বোর্ড বইতে যোজকটা আলাদা একটা পদ হিসেবে ধরা হয়েছে, স্বতন্ত্র একটা পদ হিসেবে ধরা হয়েছে। অনন্যয় অব্যয় এটাকে নতুন বোর্ড বইতে ধরা হয়েছে আবেগ, এটা আলাদা একটা পদ হিসেবে ধরা হয়েছে। এরপর দেখেন অনুসর্গ অব্যয়, এই যে এইটাকে আলাদা একটা পদ হিসেবে ধরা হয়েছে। তাহলে যোজক, আবেগ, অনুসর্গ এই 3টাকে নতুন বোর্ড বইতে স্বতন্ত্র একটা পদ হিসেবে ধরা হয়েছে, বাট জিনিসগুলো কিন্তু এক। এরপর আসেন অনুকার অব্যয়। তো এই হচ্ছে আমাদের 4 ধরনের অব্যয় শব্দ বা অব্যয় পদ। তাহলে যেটা সমুচ্চয় অব্যয়, পুরাতন বোর্ড বইতে সমুচ্চয় অব্যয়, নতুন বোর্ড বইতে যোজক। এরপর হচ্ছে অনন্যয় অব্যয়, আবেগ, অনুসর্গ অব্যয়, এগুলো মোটামুটি আমাদের প্রকারগুলো।
এখন আসেন আমরা এই প্রকারগুলো নিয়ে একটু আলোচনা করি। যে দেখেন, খেয়াল করে দেখেন, প্রথমত সমুচ্চয় অব্যয় বা যোজক, এইটা নিয়ে একটু আলোচনা করি যে সমুচ্চয় অব্যয় বা যোজক। এখন সমুচ্চয় অব্যয় বা যোজক এটা আমরা ওই যে কানেক্টর বলি না ইংরেজিতে, অর, এন্ড, নর, মানে যেগুলো বাক্য শব্দকে যুক্ত করে, বাংলাতে এগুলো হচ্ছে এবং, আর, এগুলো আর কি, এবং, আর, অথবা, কিন্তু, অথচ, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে সমুচ্চয় অব্যয়। যেমন বলা হয় যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সাথে অন্য একটি পদের সংযোগ, বিয়োজক বা সংকোচন ঘটায় তাকে বলা হয় সমুচ্চয় অব্যয় বা যোজক। সমুচ্চয় অব্যয় বা যোজক, যেটা সমুচ্চয় অব্যয় সেটাই যোজক। এখন আসেন এই সমুচ্চয় অব্যয় বা যোজকের প্রকারভেদ দেখেন। সংযোজক অব্যয়, এই যোজক যখন আলোচনা করে তখন এটাকে বলে সাধারণ যোজক। তাহলে সংযোজক অব্যয় আর সাধারণ যোজক একই জিনিস। এইটার কাজ হচ্ছে এটা বাক্যে প্লাসের কাজ করবে, এটা বাক্যে কি করবে, প্লাসের কাজ করবে। যেমন টেকনিক 1, ও এবং আর তাই ইত্যাদি সমুচ্চয় অব্যয়। টেকনিক 2, এ ধরনের অব্যয়গুলো বাক্যে যোগের সম্পর্ক স্থাপন করে, যেমন উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলে চায়। তাহলে দেখেন এদিকে উচ্চ পদ, এদিকে সামাজিক মর্যাদা, এই দুটোকে যুক্ত করছে এই ও পদ। তো ও পদ এই জন্য বলা হয় এটাকে ও পদ, এটা হচ্ছে সমুচ্চয় অব্যয় বা সাধারণ যোজক। রহিম ও করিম, এই যে এখানে ওটা আছে এটা হচ্ছে সাধারণ যোজক বা সংযোজক অব্যয়। এরপর দেখেন জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। তাহলে দেখেন এই যে জলদি দোকানে যাও, পাউরুটি কিনে আনো, জলদি দোকানে যাও, পাউরুটি কিনে আনো, এটাকে যুক্ত করেছে এবং। তো যদি দেখেন প্লাসের কাজ করে তাহলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে সংযোজক অব্যয় বা সাধারণ যোজক। এখন খুব সিম্পল, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিয়োজক অব্যয় বা বিকল্প যোজক কি, তার মানে এটা বাক্যে মাইনাসের কাজ করবে। যেমন দেখেন লাল বা নীল কলমটা আনো, এই যে এখানে হয় লাল আনবেন না হলে নীল আনবেন, তার মানে দুইটা থেকে একটাকে বাদ দিয়ে দিছে এই বা, এই জন্য বাটাকে বলা হয় এটা হচ্ছে বিয়োজক অব্যয় বা বিকল্প যোজক। বিয়োজক অব্যয় বা বিকল্প যোজক। চা না হয় কফি খান, তাহলে দেখেন এই যে না হয় এটা দিয়ে কিন্তু দুইটা পদ থেকে একটা পদকে বাদ করে দিছে, হয় আপনি চা খাবেন না হলে কফি খাবেন, বলে নাই যে দুইটা একসাথে খান। এই জন্য এগুলোর নাম হচ্ছে কি বিয়োজক বা বিকল্প যোজক। এগুলোর নামটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, কঠিন জিনিস না। এরপর আসেন সংকোচক বা বিরোধমূলক যোজক। সংকোচক অব্যয় বা বিরোধমূলক যোজক, অর্থাৎ এই এই জায়গাতে প্রথম পদ, প্রথমটা প্লাস হয় এবং পরেরটা মাইনাস হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। যেমন খেয়াল করে দেখেন এত পড়লাম, এটা পজিটিভ, কিন্তু এটা বিরোধমূলক অব্যয় বা এটা সংকোচক অব্যয়, বিরোধমূলক যোজক। পরীক্ষায় ভালো করতে পারলাম না, এটা কিন্তু আবার নেগেটিভ। এই যে দেখেন এটা পজিটিভ, আবার এটা নেগেটিভ। আবার দেখেন তাকে আসতে বললাম, এটা কিন্তু পজিটিভ, তবুও এলো না, এই যে এলো না এটা কিন্তু নেগেটিভ। এই জন্য এই তবুও এটা হচ্ছে আমাদের সংকোচক বা বিরোধমূলক অব্যয়। তাহলে সংকোচক আমি আরেকবার আপনাদেরকে একটু বলি, সাধারণ যোজক বা সংযোজক অব্যয় সেটা হচ্ছে পজিটিভ কাজ করে, বিপরীত বা বিরোধমূলক যোজক, বিপরীত যোজক এটা হচ্ছে মাইনাসের কাজ করে, আর বিরোধমূলক যোজক এটা প্রথমটা প্লাস, মানে বাক্যের প্রথম অংশটা প্লাস আর দ্বিতীয় অংশটা হচ্ছে মাইনাসের কাজ করে, এটাকে বলা হয় বিরোধমূলক অব্যয়। ঠিক আছে, সংকোচক অব্যয় বা বিরোধমূলক যোজক। এগুলো আমাদের পুরাতন বোর্ড বই, নতুন বোর্ড বই, জিনিসগুলো একই। এরপর আসেন, এরপর বাকি আছে দুইটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাপেক্ষ কারণ যোজক। এখন কারণ যোজক মানে খুব সিম্পল, অর্থাৎ যেখানে বাক্য দুইটা অংশ, একটা ঘটার জন্য আরেকটা কারণ থাকে, একটা রিজন থাকে। যেমন দেখেন জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, এই যে চাহিদা বেশি এটার কারণটা হচ্ছে কি জিনিসের দাম বাড়ছে, মানে জিনিসের দাম বাড়ছে এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে চাহিদা বেশি। তারপর দেখেন বসার সময় নেই তাই যেতে হবে, তাহলে যেতে হচ্ছে কেন, কারণটা হচ্ছে বসার সময় নেই, এই জন্য যেতে হচ্ছে। তো একটা অংশ ঘটার পিছনে একটা কারণ থাকলে সেটা হচ্ছে কারণ যোজক। আর সাপেক্ষ যোজকটা তো বুঝেন, একটা আরেকটার উপর ডিপেন্ড করে। যেমন যদি রোদ উঠে তবে রওনা দিব, তাহলে রওনা দিব এটা ডিপেন্ড করতেছে রোদ উঠার উপর, যত পড়ছি তত নতুন করে জানছি, তাহলে নতুন করে কত জানবো, যত আমি পড়বো, তাহলে আমার পড়ার উপর জানাটা ডিপেন্ড করতেছে। এজন্য এখানে যদি তবে এগুলো সাপেক্ষ যোজক, যত ততই। সাপেক্ষ যোজক সবসময় জোড়া জোড়া আকারে হয়, যেমন যদি তবে যত তত ইত্যাদি ইত্যাদি। এইবার আমাকে একটু বলেন তো যে যোজকের মানে যোজকের কনসেপ্টটা বা সমুচ্চয় অব্যয়ের যে কনসেপ্টটা এটা আপনাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো, ঝটপট একটু বলেন। জিনিসটা কিন্তু খুব ইজি এবং খুব সহজ একটা জিনিস, বাট সহজ করে আপনাকে পড়তে হবে। আমি যেভাবে পড়াইছি এইভাবে আপনি যদি পড়েন তাহলে দেখবেন যে আপনার আজীবনের জন্য এই জিনিসগুলো ক্লিয়ার, মানে আর কোনো ঝামেলা থাকবে না। খুব সিম্পল, মানে এইটা এগুলো পড়ানোর জন্য আমি জাস্ট আপনাকে দেখাই দিলেই হবে। এগুলো সব নামের ভিতরে কিন্তু পড়াটা আছে, এগুলো আমি নামের ভিতরে কিন্তু জিনিসগুলো কি আছে, পড়া আছে। ওকে, তা আমরা প্রথমত সমুচ্চয় অব্যয় বা যোজক এটা শিখলাম। এইবার আসেন আমরা এরপর যেটা শিখবো সেটা হচ্ছে যে অনন্যয় অব্যয় বা আবেগটা আমরা একটু শিখবো।
তো এখন খেয়াল করে দেখেন অনন্যই অব্যয় বা আবেগটা কি। অর্থাৎ অনন্যই মানে হচ্ছে অন্যয় মানে যেখানে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এমন অব্যয় হবে যে অব্যয়টা বাক্যের বসে কিন্তু বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ ওই অব্যয়টা ছাড়াও বাক্যটা পরিপূর্ণভাবে ফুললি মিনিংফুল, এরকম এগুলোকে বলা, এগুলো হচ্ছে অনন্যই অব্যয়। আবার এই ধরনের শব্দগুলো কেবল আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়, এই জন্য এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে আবেগ শব্দ। আচ্ছা, যেমন আপনি খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম বাহ, হ্যাঁ তুমি চমৎকার গান করো। খেয়াল করেন, বাহ তুমি চমৎকার গান গাও, আমি একটা বাক্য লিখলাম যে বাহ তুমি চমৎকার গান গাও। এখন খেয়াল করেন, এই যে তুমি, এই 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 বাক্যে আপনি খেয়াল করে দেখেন, এই বাক্যে তুমি চমৎকার গান গাও, এটা হচ্ছে মূল বাক্য, এটা হচ্ছে মূল বাক্য। এখন আপনি খেয়াল করে দেখেন, এই যে বাহ, এটা অতিরিক্ত অংশ না? এই অংশের সাথে কি বাক্যের সাথে কোনো সম্পর্ক আছে? কেউ ভালো গান গায়, আপনি বললেন যে বাহ চমৎকার গান গাও, দ্যাটস এনাফ। কিন্তু এই বাহ এটার সাথে বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই, এটা কেবল আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে, এই জন্য বলা হয় এটা হচ্ছে অনন্যয় অব্যয় বা আবেগ শব্দ। ঠিক আছে? কি এটা কি আবেগ শব্দ বা অনন্যয় অব্যয়? এরকম হতে পারে যে সাবাস, সাবাস তুমি, হ্যাঁ তুমি দারুণ, তুমি দারুণ কাজ করেছো। এখন খেয়াল করেন, মূল অংশটা কি, যে তুমি দারুণ কাজ করেছো। এখন সাবাস এটা অতিরিক্ত অংশ, বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই, এবং এটা কেবল আবেগটাকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় আবেগ শব্দ। এরকম আরো হতে পারে, আমি বললাম উফ বড্ড ব্যথা পেয়েছি। তাহলে খেয়াল করে দেখেন, আমি বললাম যে উফ বড্ড ব্যথা পেয়েছি, এখন ব্যথা পাওয়ার পর আপনি যদি এইটা বলেন যে বড্ড ব্যথা পেয়েছি, তাহলে এনাফ। এখন উফ এটা কেবল আবেগ প্রকাশের জন্য ব্যবহার করছে, এই জন্য এটাকে বলা হয় এটা হচ্ছে অনন্যই বা আবেগ শব্দ। তো আমাকে একটু বলেন তো, অনন্যই বা আবেগ শব্দের কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, ধরতে পারছেন কিনা? অর্থাৎ খুবই সিম্পল, এ ধরনের অব্যয়গুলো বাক্যের শুরুতে বসে কিন্তু বাক্যের অর্থ প্রকাশের সাথে এটার কোনো মানে সম্পর্ক নাই। ওই পদটা বা ওই অব্যয়টাকে বাক্য থেকে উঠাই দিলেও বাক্যটা ফুললি মিনিংফুল, বাক্যটা ফুললি মিনিংফুল। সংজ্ঞাটা আবার একটু বলেন, সংজ্ঞা আমি সংজ্ঞা দিয়ে আমি পড়াচ্ছি না রে ভাই, সংজ্ঞা আমাদের পরীক্ষাতে আসবে না, আমরা কি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট যে আমাদেরকে সংজ্ঞা পড়তে হবে? সংজ্ঞা কেন পড়তে হবে? আমি কৌশল শিখাই দিচ্ছি। সংজ্ঞা কেন পড়তে হবে? আমি কৌশল শিখাই দিচ্ছি। বুঝলে বলবেন, না বুঝলে বলবেন। আমি পুরো একটা অধ্যায় পড়াই ফেলার পরে, পুরো একটা টপিক পড়াই ফেলার পরে আপনি বললেন ভাই আবার বলেন, এখন কোনটা আবার বলবো? এইটার তো কোনো উত্তর আমি দিতে পারি না। এই জন্য নির্দিষ্ট করে বলবেন যে এই উদাহরণটা বুঝি নাই, নাইলে এটা বুঝছি, তাহলে আমি বুঝতে পারবো, আপনাদের রেসপন্স থাকলে আপনারা বুঝলে আমি সামনে আগাতে পারবো। আচ্ছা, এখন এটার মোটামুটি আমাদের এই জায়গাটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন এখানে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই এই আবেগ শব্দগুলো বা এই অনন্যয় অব্যয়গুলো কোনটা কোন অর্থ প্রকাশ করে। তো কোনটা কোন অর্থ প্রকাশ করে এটা জানার জন্য যে আপনাকে খুব বেশি মানে এটা নিয়ে পড়তে হবে, বুঝতে হবে, এরকম কিছু না, আপনি এমনিতেই পারবেন। কি বিপদ, লোকটা পিছু ছাড়ছে না, তাহলে কি বিপদ, এটা কি প্রকাশ করতেছে? এটা বিরক্তি প্রকাশ করতেছে, লোকটা আমার পিছনে ছাড়তেছে না, আমি চাচ্ছি পিছু সরে যাক কিন্তু সে সরতেছে না। উচ্ছ্বাস প্রকাশে, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, মানে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করতেছে। সাবাস একটা খেলার মতো খেলা দেখালে, সাবাস। তাহলে মরি মরি, সাবাস এগুলো সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করে। স্বীকৃতি অস্বীকৃতি, যেমন হা না, এগুলো হয় স্বীকৃতি দেয়, না হলে অস্বীকৃতি দেয়। সম্মতি প্রকাশে, আমি আজ আলবত উচ্ছ্বাস প্রকাশে যাব, ঠিক আছে? তো এটা মানে সম্মতি প্রকাশ যে আলবত, হ্যাঁ আমি যাব। অনুমোদন, আপনি যখন বলেছেন বেশ তো আমি যাব। সম্মানার্থে, আপনি যা জানেন তাই ঠিক। যন্ত্রণা, উহ বড্ড লেগেছে, না এই কষ্ট অসহ্য, এগুলো যন্ত্রণা প্রকাশ করে। উ কি জ্বালা, হ্যাঁ জ্বালাতেই না জ্বলছি। তো এগুলো খুব সিম্পল, আপনি একটু মানে পড়লেই পারবেন, জাস্ট কোনটা কোন অর্থ প্রকাশ করে এই জিনিসটা আপনি একটু পড়বেন। এছাড়া আরো কিছু রয়েছে, ঘৃণা বা বিরক্তি, ছি ছি তুমি এত নিচ। তারপর হচ্ছে সম্বোধন, সম্বোধন মানে কি, ওই যে কারকের ক্ষেত্রে আপনাদেরকে বলেছি যে কাউকে আহ্বান করা, ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে, তো এখানে ওগোটা হচ্ছে সম্বোধন। ওরে, এগুলো সম্ভাবনায় সংশয় সংকল্প সদা টলে পাঁচ লোকে কিছু বলে। তো এটা খুব সিম্পল, আপনারা একটু পড়লেই পারবেন। এগুলো মানে পড়ারও কিছু না, আপনি এমনিতেই কমন সেন্স দেখে এগুলো উত্তর করতে পারবেন। এবার আসুন অনুকার বা দন্যার্থক অব্যয়, এটা আরো সিম্পল। অনুকার বা দন্যার্থক অব্যয় হচ্ছে এমন একটা সাউন্ডকে বুঝাবে যে সাউন্ডটা বাস্তবে হুবহু আপনি পান না, যেটা কাল্পনিক সাউন্ড। যেমন আমি বললাম যে শনশন বাতাস বইছে, এখন বাতাসের আওয়াজ কি একদম শনশন শনশন এমন না। আমি বললাম ঝিমঝিম মাথা ব্যথা করছে, তাহলে ঝিমঝিম মাথা ব্যথার আওয়াজ কখনো ঝিমঝিম হয়? এটা কাল্পনিক সাউন্ড। আমি বললাম কুকুর ডাকে ঘেউ ঘেউ, এখন কুত্তার ডাক কিন্তু কখনোই একদম হুবহু ঘেউ 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 হয় না, অনেকটা এরকম।
আপনি দেখবেন বাচ্চা কুকুর যেটা, ওটা কিন্তু ঘেউ ঘেউ করে না, ও কিন্তু ক্যা 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 করে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, আহ আমি বললাম যে ঠাঠা রোদ পড়ছে, ঠাঠা। ঠিক আছে। আমি বললাম যে বৃষ্টি পরে টাপুর টুপুর, তাহলে টাপুর টুপুর, এখন বৃষ্টির আওয়াজ কি একদম আপনার টাপুর টুপুর এমন না, এগুলো কাল্পনিক সাউন্ড। তো এই কাল্পনিক যে সাউন্ড গুলো, এগুলোকে বলা হয় অনুকার বা দণ্ডার্থক অব্যয়। কি বলা হয়? অনুকার বা দণ্ডার্থক অব্যয়। আমাকে একটু ছোট্ট করে একটু জানাই দেন তো, যে অনুকার বা দণ্ডার্থক অব্যয় এই জিনিসটা বুঝছেন কিনা, অনুকার বা দণ্ডার্থক অব্যয় এটা ক্লিয়ার কিনা। এই যে ঝনঝন, ভনভন, সনসন, ঘনঘন, ঢনঢন যা আছে, বুঝছেন? মিউ মিউ, ঘেউ ঘেউ, চিহি চিহি, এসব গুলো হচ্ছে অনুকার। খুব সিম্পল। আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি যে এখানে অনেকগুলো ডাক দেওয়া আছে, এগুলো সবাই আমরা পারবো। যে স্রোতের স্রোতের ধ্বনি কলকল, ঘোড়ার ডাক চিহি চিহি, বৃষ্টির তুমুল শব্দ ঝমঝম, বাতাসের গতি সনসন, এরকম আর কি এখানে দিয়ে দিলাম। এগুলো কঠিন জিনিস না। এরপর আসেন অনুসর্গ বা প্রাধান্যয় অব্যয়। এখানে কোনো কিছুই পড়ার নাই ভাই, এখানে আপনাকে পড়তে হবে, অনুসর্গগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। অনুসর্গগুলো এটা মনে রাখবেন যে এটা আপনাকে মুখস্থ করতে হবে, অনুসর্গ অব্যয়গুলো আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখানে পড়ানোর কিছু নাই। বিনা, প্রতি, বিহনে, সহ, উপর, অবধি, হেতু, মাঝে, পরে, ভিন্ন। তো এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোনটি অনুসর্গ। তো একটু এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা আপনি যে গাইড বই পড়েন সব বইতে এটা আছে। এটা আপনাকে একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। অনুসর্গগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওকে। তো খাতা একটু লিখে নেন, অনুসর্গগুলো মুখস্থ করতে হবে, খাতা একটু লিখে নেন। লিখে নেন যে অনুসর্গগুলো মুখস্থ করতে হবে, তাহলে বুঝতে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। লিখে নেন অনুসর্গগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, লিখেন অনুসর্গগুলো মুখস্থ করতে হবে। এই অনুসর্গগুলো আপনি কি করবেন? মুখস্থ করে ফেলবেন, আর কিচ্ছু না। তো সিম্পল, আমার মনে হয় যে মোটামুটি আমাদের যে অব্যয় পদ যে 4 প্রকার, এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আসলে আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। সেখানে বলা হচ্ছে যে এটা চাকরি পরীক্ষাতে আসছে, আকাশ শুধু নীল আর নীল, এ বাক্যে আর হচ্ছে কি? ঘন, অব্যয়, অনেক, বিশেষণ। উত্তর করেন দ্রুত। এই টপিকের পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফ দেওয়া হয়েছে আপনাদেরকে। একদম কোর্সের শুরুতে ব্যাকরণের সকল টপিকের একটা পিডিএফ দেওয়া হয়েছে, পিন পোস্টে দেওয়া আছে, ওখানে দেখবেন পদ প্রকরণ নামে একটা পিডিএফ আছে। তো আমরা একটু উত্তর করি দ্রুত। আচ্ছা, সো এখানে মানে আর এটা কি? অবভিয়াসলি এটা একটা অব্যয়, উত্তর হচ্ছে খ। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে এবং কোন পদের শব্দ, এটা কি সর্বনাম, ক্রিয়া, অব্যয়, ক্রিয়া বিশেষণ? দেখেন যেই যে জিনিসগুলো পড়াচ্ছি হুবহু ওই ওই বা সেই সেই জিনিসগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেছে। তো এটা কি হবে বলেন? অব্যয়। আচ্ছা, এরপর আসেন, পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন, এটা কি হবে? এটা কি সংকোচন, এটা কি পদান্বয়, এটা কি বিয়োজক, এটা কি সংযোজক? বলেন তো। এটা কিন্তু পড়াইছি। একটু সেন্স মানে কমন সেন্সে উত্তর করেন যে সংকোচন মানে কি, পদান্বয় মানে কি। আচ্ছা, আরেকটা বিষয়, অনুসর্গ অব্যয়ের আরেকটা নাম কিন্তু পদান্বয় অব্যয়, একটু বলে রাখি। অনুসর্গ অব্যয়ের আরেকটা নাম পদান্বয় অব্যয়। আচ্ছা, তো খেয়াল করেন, এখন পলাশ দেখতে সুন্দর এটা কিন্তু পজিটিভ, কিন্তু গন্ধহীন এটা নেগেটিভ। তার মানে এরকম হলে এগুলোকে বলা হয় বিরোধমূলক যোজক বা সংকোচক। তার মানে কি হবে? উত্তর হবে ক। উত্তর কি হবে? ক। আচ্ছা, বিয়োজক মানে তো একটাকে মাইনাস করে দেয়, এখানে তো কোনোটাকে মাইনাস করে নাই। আর সংযোজক মানে তো বুঝতেই পারতেছেন যে পজিটিভ এরকম কিছু। আচ্ছা, এইবার আসেন এইটা একটু সলভ করেন। আহা তার মা মারা গেছে, আহা তার মা মারা গেছে, এখানে আহা কোন ধরনের অব্যয়? আহা তার মা মারা গেছে, এখানে আহা কোন ধরনের? এটাও কিন্তু পড়াইছি, এমন না যে পড়াই না, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে। দ্রুত একটু সলভ করেন।
আচ্ছা স্যার, এটা অবভিয়াসলি এটা হচ্ছে অনন্যই, মানে আবেগ শব্দ বা অনন্যই। আচ্ছা, এইগুলো মোটামুটি আমাদের সবগুলোই আমরা মোটামুটি পড়েছি। এইবার আমাকে একটু বলেন, এই যে অব্যয় নিয়ে যে টোটাল আলোচনাটা হইলো এতক্ষণ ধরে, অব্যয় শব্দ, অব্যয় পদ, এই জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে না? আপনি কি এত ইজি ভাবে জিনিসগুলো কখনো চিন্তা করছেন যে এগুলো আসলে এত সহজ, বা এই জিনিসগুলোতে আসলে বুঝার এত কিছু আছে? আপনার মাথাতে কিন্তু এটা আসে নাই। আচ্ছা ফাইন, তো এইবার আমরা চলে যাই একটু বিশেষ্য পদে। এবার আমরা কোন পদ নিয়ে আলোচনা করব? বিশেষ্য পদ। ওকে, আচ্ছা, তো বিশেষ্য পদ 6 ধরনের হয়। বিশেষ্য পদ কয় ধরনের হয়? 6 ধরনের হয়। এখন প্রথমত 1 নাম্বার, এটাকে বলা হয় নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। 2 নাম্বার, এটাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক। 2 নাম্বারটা কি? জাতিবাচক। এখন নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য কি জানেন? আচ্ছা খেয়াল করেন, তো নাম বা সংজ্ঞাবাচক বিশেষণটা হচ্ছে কি, যে আমরা ইংরেজিতে যেটাকে বলি প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। অর্থাৎ কোন একটা বিশেষ্য যেটা দ্বারা কোনো জিনিসের স্পেসিফিক নামকে বোঝায়, সেগুলো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ধরেন আমি লিখলাম যে রবীন্দ্রনাথ, এখন এটা কিন্তু ব্যক্তির স্পেসিফিক নাম। এই স্পেসিফিক নামগুলোকে বলা হয় নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন আমি বললাম যে হিমালয়, এই হিমালয় কিন্তু একটা মানে পর্বতের একদম সুনির্দিষ্ট স্পেসিফিক নাম। এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এটা কি? এটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ব্যাপারটা আমার মনে হয় বুঝতে পারতেছেন যে কোনো একটা জিনিসের একদম সুনির্দিষ্ট জিনিস। যেমন আমি বললাম যে পদ্মা সেতু, এখন পদ্মা সেতু কিন্তু একটা নদীর মানে একটা সেতুর একদম স্পেসিফিক নাম। এই স্পেসিফিক নামগুলোকে বলা হয় নাম, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। এখন আসেন জাতি, হ্যাঁ ভাইয়া ক্লাসে, ঠিক আছে ওকে দিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করেন, আমরা মোটামুটি এইটা বুঝতে পারছি। এইবার আসেন 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে জাতিবাচক। এখন জাতিবাচকটা এটা কিন্তু ভাই বোঝানোর কিছু নাই, মানে যেটা দ্বারা একটা জাতিকে বোঝায়। ধরেন অনেকগুলো, রবীন্দ্রনাথের মতো অনেকগুলো মানুষকে একসাথে আমরা কি বলি? মানুষ। মানুষটা কিন্তু একটা জাতিকে বোঝায়, এই জন্য মানুষটা হচ্ছে জাতিবাচক। হিমালয় কিন্তু একটা পর্বতের নাম, কিন্তু পর্বত বলতে কিন্তু নির্দিষ্ট কোনোটাকে বোঝায় না, সবগুলা পর্বতকে একসাথে বলা হয়। তো একসাথে আমরা কি বলি? একসাথে বলি পর্বত, এই জন্য পর্বত হচ্ছে জাতিবাচক। এখন পদ্মা সেতু আলাদাভাবে সেতু, এটা ঠিক আছে। আলাদাভাবে পদ্মা সেতু এটা একটা, এটা স্পেসিফিক নাম, কিন্তু যখন শুধু সেতু বলবো তখন সেটা কিন্তু আবার জাতিবাচক। তখন সেটা কি? সেটা কিন্তু জাতিবাচক। তো নাম বা সংজ্ঞাবাচক হচ্ছে স্পেসিফিক, আর জাতিবাচকটা হচ্ছে আমাদের পুরো একটা জাতিকে বোঝায়। এখন বলেন তো দেখি পারেন কিনা। ধরেন আমি বললাম যে আমি আপনাদেরকে কয়েকটা জাস্ট জাতিবাচক আর নামবাচক এই দুটো জিনিস একটু দেখি আপনারা মানে বুঝতে পারেন কিনা। ধরেন আমি বললাম সৈকত, ঠিক আছে? এখন সৈকত এটা দ্বারা মানে এটা দ্বারা আমরা বীজকে বুঝাচ্ছি আর কি, ঠিক আছে? কারণ নাম না। এইটা মানে কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? মানে এটা কি নামবাচক, এটা কি সংজ্ঞাবাচক, মানে আপনার কাছে কি হতে পারে বলে মনে হয়? ওকে, এরপর আমি লিখলাম যে ইহুদি, এখন এই ইহুদি এটা কি হতে পারে বলে মনে হয়? এন্ড 3 নাম্বার আমি লিখলাম যে গীতাঞ্জলি, এখন বলেন তো গীতাঞ্জলি এটা কি হতে পারে বলে মনে হয়? এই তিনটা একটু সলভ করেন দ্রুত। এটা দেখেন, গুড।
একটু সবাই একটু দেখেন, কারণ এই তিনটা জিনিস আপনি যদি ক্লিয়ার হন তাহলে আমি আপনাকে মানে সামনে আগাইতে পারবো, আপনাকে সামনে আগে নিয়ে যেতে পারবো। ওকে ফাইন। তো আমি একটু দেখি আপনারা পারছেন কিনা। সৈকত, এখন সৈকত দ্বারা কিন্তু মানে আমি যদি বলি কক্সবাজার সৈকত, তখন সেটা নামবাচক, কিন্তু এখানে সকল সৈকতকে বোঝাচ্ছে, তার মানে এটা জাতি। ইহুদি বলতে তা একজনকে বোঝায় না, তার মানে এটা কি জাতি। আর গীতাঞ্জলি এটা কিন্তু একটা গ্রন্থের সুনির্দিষ্ট নাম, তার মানে এটা হচ্ছে নামবাচক। তো সবার মোটামুটি হয়েছে, ফাইন। তাহলে বিশেষ্য পদ দুইটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। 3 নাম্বারটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এখন সমষ্টিবাচক যেটা, এটাকে ইংরেজিতে বলা হয় কালেকটিভ নাউন, অর্থাৎ যেটা দ্বারা একটা সমষ্টিকে বুঝাবে। যেমন দল, এটা দ্বারা কিন্তু একটা সমষ্টিকে বুঝায়, বুঝছেন? যেমন পাল, আমি যদি বলি যে মানে গরুর পাল, তো একটাকে বুঝায় না। আমি যদি বলি যে সমিতি, এখন সমিতিতে কিন্তু অনেকগুলো মানুষ থাকে। সভা, এটা দ্বারা কিন্তু একটা সমষ্টিকে বুঝাচ্ছে। এখন আপনার কাছে এগুলোকে জাতিবাচক মনে হতে পারে, কিন্তু ভাই এগুলো দ্বারা তো কোনো জাতকে বুঝাচ্ছে না। মানুষ, ইহুদি, পর্বত, এটা একটা জাতকে বুঝায়, এটা দ্বারা কিন্তু কোনো জাতকে বুঝাচ্ছে না। এরকম আরো হতে পারে জনতা, এরকম আরো হতে পারে যে পঞ্চায়েত, পঞ্চায়েত। তাহলে এগুলো দ্বারা একটা মানে একটা সমষ্টিকে বুঝাচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে? বিশ্বনবী নামবাচক কিভাবে হয়? কারণ বিশ্বনবী দ্বারা আমরা একজনকে বুঝি, যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুলিশ, সেনাবাহিনী, এগুলো বাংলাতে যখন বলা হয় তখন এগুলো জাতিবাচক, কিন্তু ইংরেজিতে এগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। কিন্তু বাংলাতে পুলিশ, সেনাবাহিনী এগুলো জাতিবাচক, কারণ এগুলো দ্বারা একটা জাতিকে বুঝায়। আচ্ছা, তো মোটামুটি সমষ্টিবাচক যেটা, এটা আমরা বুঝতে পারছি। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে বস্তুবাচক। 4 নাম্বারটা কি? বস্তুবাচক। এখন 4 নাম্বারটা বস্তুবাচক কিভাবে? মানে যেটা খুব সিম্পল, যেটা দ্বারা কোনো বস্তুকে বুঝায়। যেমন আমি লিখলাম ইট, ঠিক আছে, আমি লিখলাম পানি, আমি লিখলাম বায়ু, হ্যাঁ, আমি লিখলাম কাগজ, আমি লিখলাম চিনি, চাল, ডাল, এগুলো হচ্ছে বস্তুবাচক। তো খুবই সিম্পল। তাহলে নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, এরপর হচ্ছে বস্তুবাচক, এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তো খুবই সিম্পল। আমার মনে হয় যে আপনারা জিনিসটা বুঝছেন যে সমষ্টিবাচক আর জাতিবাচক। তাহলে আমরা মোটামুটি 4টা শিখছি। এরপর আসেন 5 নাম্বার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুণবাচক। এখন গুণবাচকটা কি খুব ইজিলি বলে রাখি, গুণবাচকটা হচ্ছে গুণের বিশেষ রূপ। এখন কয়েকটা গুণ লিখি, ধরেন আমি লিখলাম যে ভদ্র, এটা কিন্তু গুণ। ভদ্র, এটা কিন্তু তার একটা গুণ। যে আমি বললাম যে ছেলেটা ভদ্র, এটা একটা গুণ। এই গুণটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এটার বিশেষ্য রূপটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। আমি লিখলাম যে তরুণ, ঠিক আছে, এটা কিন্তু গুণ। আমি লিখলাম যে সুন্দর, এটা কিন্তু গুণ। এটা কি? এটা একটা গুণ। হ্যাঁ, আমি লিখলাম মধুর, এটা একটা গুণ। এখন এই গুণগুলোর বিশেষ্য রূপটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। সাধারণত এগুলো মনে রাখবেন, এগুলোর সাথে জফলা, ঝ, তা, তয়, ভ, এই 4টা প্রত্যয় যুক্ত থাকে। কি বলছি? জফলা, ঝ, তা, তয়, ভ, এই প্রত্যয়গুলো যুক্ত থাকে। তাহলে দেখেন ভদ্র, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ছেলেটি ভদ্র, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটার বিশেষ্য রূপ কি হবে জানেন? ভদ্র তা, এই যে দেখেন তা যুক্ত হয়েছে। তরুণ, এটা কি হবে? তারুণ্য, দেখেন কি যুক্ত হয়েছে? জফলা যুক্ত হয়েছে। সুন্দর কি হবে? সুন্দর জ, তাহলে এখানে কি যুক্ত হয়েছে? জ যুক্ত হয়েছে, ঠিক আছে। মধুর, এটাতে কি হবে? মধুর তা, তা যুক্ত হয়েছে। বীর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এখান থেকে কি হতে পারে? বীরত্ব, তয় ভ প্রত্যয় যুক্ত হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, তাহলে দেখেন ভদ্র, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ছেলেটি ভদ্র, কিন্তু ছেলেটি ভদ্রতা এটা কখনো বলতে পারবেন না। ছেলেটি তরুণ, ছেলেটি তারুণ্য, এটা কিন্তু বলা যায় না। ছেলেটি সুন্দর, ছেলেটি সৌন্দর্য, এটা বলা যায় না। তাহলে আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছেন। এবার আমাকে একটু বলেন তো, এটা কি ক্লিয়ার? বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, যেভাবে মেকআপ দিস ওই সাইজে হবে, একটু বড় বড় বই সাইজ আর কি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝছেন? তাহলে সুন্দর, আমার মনে হয় যে গুণবাচক বিষয়টা ক্লিয়ার, খুব ইজি। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এখন ভাববাচক বিশেষ্যের আরেকটা নাম কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য। মানে বুঝতে পারতেছেন, গুণবাচক বিশেষ্য মানে গুণের বিশেষ রূপ, আর ভাববাচক বিশেষ্য মানে বা ক্রিয়াবাচক বিশেষ্য মানে কি? ক্রিয়ার বিশেষ রূপ। মানে কি বলেন? ক্রিয়ার বিশেষ রূপ। এখন সাধারণত মনে রাখবেন, আ প্রত্যয়, অন প্রত্যয়, আনো প্রত্যয়, এগুলো যদি ক্রিয়ার বিশেষ রূপ বুঝায় তাহলে এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন দেখেন দেখ, এটা কিন্তু ক্রিয়া, কিন্তু এটার সাথে আ প্রত্যয় যুক্ত করলে দেখা, এই দেখাটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। দেখা কিন্তু ক্রিয়া না, আমি বলতে পারো যে তুই দেখ, কিন্তু তুই দেখা এটা কখনো হয় না। তুই দেখ, এটা ভার্ব, তুই দেখা, এটা কিন্তু দেখা কিন্তু ভার্ব না, বুঝছেন?
আচ্ছা, তাহলে দেখেন এখানে এই দেখের সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে। আবার দেখেন আমি লিখলাম যে খাচ্ছে, এটা কিন্তু ক্রিয়া, সে খাচ্ছে, কিন্তু এই খাচ্ছে ক্রিয়ার সাথে আপনি অনযুক্ত করে করতে পারবেন ভোজন, তাহলে আমি কিন্তু বলতে পারবো না সে ভোজন, এটা কিন্তু হয় না। সে খাচ্ছে কিন্তু সে ভোজন এটা বলতে পারবেন না, বলতে হবে সে ভোজন করছে। করছেটা কি? ভোজন কিন্তু ক্রিয়া না। এরকম হতে পারে শয়ন, এরকম হতে পারে গমন, এরকম হতে পারে চলন। তো এইগুলো হচ্ছে দেখেন এগুলোর সাথে অন প্রত্যয় যুক্ত হচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। আবার আনো প্রত্যয় যুক্ত হতে পারে, যেমন করানো। করানো কিন্তু ক্রিয়া না, আমরা মনে করি করানো ক্রিয়া না। আমি যদি বলি যে তাকে দিয়ে কাজটি করানো, কিছু হয়? হয় না, কারণ করানো তো একটা ক্রিয়া না, করানোর পরে আপনাকে একটা ক্রিয়া আনতে হবে। তাকে দিয়ে কাজটি করানো হয়েছে, হয়েছে কিন্তু ক্রিয়া। করানো, দেখানো, খাওয়ানো, শোয়ানো, ঘুমানো, দ্যাটস ইট। তো আমাকে একটু বলেন যে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্যটা ক্লিয়ার কিনা, অর্থাৎ ক্রিয়ার বিশেষ্য রূপ বুঝাবে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য যেটা, এটা ক্লিয়ার কিনা, অর্থাৎ ক্রিয়ার বিশেষ্য রূপটাই বুঝাবে আর কিচ্ছু না। বুঝছেন? ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে আসেন আপনাদেরকে একটু প্রশ্ন সলভে আমি একটু নিয়ে যাই, দেখি যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। আসেন, 14তম বিসিএ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে প্রশ্ন আসে জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি। তারপরে একটা প্রশ্ন সলভে চলে যায়, জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি? কি হবে বলেন? গুড, নদী। আচ্ছা, এখন আসেন এইগুলো একটু বুঝাই দিই যে কোনটা কি হবে। যেমন সমাজ, এটা কিন্তু সমষ্টিবাচক। পানি, এটা কিন্তু বস্তুবাচক। মিছিল, এটা কিন্তু সমষ্টিবাচক, আর এটা জাতিবাচক। ফাইন। আসেন এরপর একটু যে বিশেষ্য পদ কয় প্রকার। তো খুব ইজি উত্তর, ভাববাচক আরেকবার বলবো। ভাববাচক মানে হচ্ছে ভাই ক্রিয়ার বিশেষ্য রূপ। যেমন খাচ্ছে ক্রিয়ার বিশেষ্য রূপ ভোজন, ঘুমাচ্ছে ক্রিয়ার বিশেষ্য রূপ শয়ন, দেখ ক্রিয়ার বিশেষ্য রূপ দেখা, পর ক্রিয়ার বিশেষ্য রূপ পড়া, কর ক্রিয়ার বিশেষ্য রূপ করানো। আচ্ছা, তো এটা আমরা জানি, এটা উত্তর হবে কি 6 প্রকার। আচ্ছা, বিশেষ্য পদ 6 প্রকার। জনতা কোন ধরনের পদ? এটা আসছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2017। তো এইটা একটু সলভ করেন যে জনতা কোন ধরনের পদ, মানে কোন ধরনের, মানে কোন ধরনের বিশেষ্য পদ হবে আর কি। সো অবভিয়াসলি জনতা হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য। কি হবে বলেন? সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, এরপর আসেন সততা কোন ধরনের পদ। তো এটাও আমাদের কি হবে দেখি উত্তর করেন, সততা এটা দেখি পারেন কিনা, এটা মন্ত্রণালয়ে আসছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, সৎ এটা কিন্তু গুণ, ছেলেটি সৎ, কিন্তু সতের সাথে ওই যে তাপত্য যুক্ত করে সততা, এটা কিন্তু গুণবাচক বিশেষ্য। তার মানে উত্তর হচ্ছে কি খ। ওকে ফাইন। গমন কি জাতীয় পদ? এটা কিন্তু আমি ক্লাসে বলছি। গমন কি জাতীয় পদ বলেন তো? গমন কি জাতীয় পদ? তো খুবই সিম্পল, যাচ্ছে ক্রিয়ার বিশেষ্য রূপ হচ্ছে গমন, তার মানে এটা হচ্ছে ভাববাচক। ওকে ফাইন। তো বিশেষ্য পদ টোটালি ক্লিয়ার, আমি প্রশ্ন সলভ করে আপনাদেরকে দেখাই দিলাম। এইবার আসেন বিশেষণ পদ। এটা আরো এই যে জিনিস, অর্থাৎ যেই পদ অন্য পদকে মডিফাই করে, বিশেষায়িত করে। আচ্ছা ধরেন আমি বললাম যে সুস্বাদু ফল, এখন ফলকে বিশেষায়িত করতে হবে সুস্বাদু, এটা বিশেষণ। আমি লিখলাম সুন্দর চেহারা, এখন চেহারা এটাকে মডিফাই করতেছে সুন্দর, এই জন্য সুন্দরটা হচ্ছে বিশেষণ পদ। বুঝছেন? আমি লিখলাম সাদা কাগজ, তাহলে কাগজকে বিশেষায়িত করতেছে সাদা, এই জন্য সাদাটা হচ্ছে বিশেষণ। বুঝছেন? আচ্ছা, আমি লিখলাম হলুদ শাড়ি, তাহলে শাড়িকে বিশেষায়িত করতেছে হলুদ, এই জন্য হলুদটা হচ্ছে বিশেষণ। অর্থাৎ যেই পদ অন্য পদকে মডিফাই করে সেটা বিশেষণ পদ। এখন এটা আমরা পারবো। এখন আসেন প্রকারভেদ গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রকারভেদ গুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন ফার্স্ট অফ অল নাম্বার 1, সেটা হচ্ছে খেয়াল করেন, একটু খেয়াল করেন। ফার্স্ট অফ অল রূপ বা বর্ণবাচক বিশেষণ, অর্থাৎ এমন বিশেষণ যেটা দ্বারা কোনো রংকে নির্দেশ করে, যেমন নীল, সবুজ। গুণবাচক বিশেষণ যেটা দ্বারা কোনো গুণকে বোঝায়,
যেমন খেয়াল করে দেখেন চালাক ছেলে, তো ছেলের গুণটা হচ্ছে চালাক। অবস্থাবাচক বিশেষণ যেটা দ্বারা কোনো জিনিসের অবস্থাকে বোঝায়, যেমন চলন্ত ট্রেন, চলন্ত এটা অবস্থাকে বোঝাচ্ছে। তরল পানি, পানির অবস্থাটা হচ্ছে তরল। ক্রমবাচক বিশেষণ হচ্ছে কি, এই যে 1, 8, 2, 3 এগুলো হচ্ছে ক্রমবাচক। আর পূরণবাচক বিশেষণ হচ্ছে কি, এই যে আপনার এগুলো তৃতীয়, মানে প্রথম দ্বিতীয় তৃতীয়, এগুলো হচ্ছে পূরণবাচক বিশেষণ। এগুলো কি পূরণবাচক বিশেষণ। এটা খুব সিম্পল, জাস্ট দেখে রাখেন কোনটা কি। এরপর আসেন পরিমাণবাচক, অর্থাৎ যেটা দ্বারা পরিমাণ বোঝায়। যেমন দেখেন আধা কেজি, তো আধা কেজি এটা দ্বারা পরিমাণ বোঝাচ্ছে, এই জন্য এটা পরিমাণবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ মানে কোন জিনিস থেকে তৈরি হয় এমন। যেমন খেয়াল করে দেখেন বেলে মাটি, তাহলে মাটির উপাদান কি বেলে, পাথুরে মূর্তি, মূর্তির উপাদান কি পাথর বা পাথুরে। প্রশ্নবাচক বিশেষণ অর্থাৎ যেই বিশেষণটা দ্বারা প্রশ্ন করা বোঝায়, যেমন কেমন, কতক্ষণ। এই কেমন, কতক্ষণ এগুলো বাক্যে আসলে আপনাকে প্রশ্ন করা বুঝাবে। এরপর আসেন নির্দিষ্টতাবাচক বিশেষণ, অর্থাৎ যেটা দ্বারা নির্দিষ্ট করে বোঝায়, যেমন এই সেই। ধরেন আমি বললাম এই লোক, তার মানে লোকটাকে আমি নির্দিষ্ট করে দিছি। সেই ছেলে, তার মানে ছেলেটাকে আমি নির্দিষ্ট করে দিছি, এই জন্য এগুলো হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। আচ্ছা 10 নাম্বার ভাববাচক বিশেষণ, অর্থাৎ যে বিশেষণটা আরেকটা বিশেষণকে বিশেষিত করে। যেমন দেখেন এই খবর, এটার বিশেষণকে ভালো, আবার ভালোর বিশেষণকে খুব। তাহলে এই যে খুবটা আছে এটা হচ্ছে বিশেষণের, এটা হচ্ছে ভাববাচক বিশেষণ, কারণ সে অলরেডি আরেকটা বিশেষণকে বিশেষায়িত করতেছে, বুঝছেন? মানে যে আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে সেটা হচ্ছে ভাববাচক বিশেষণ। এরপর হচ্ছে বিধেয় বিশেষণ। আচ্ছা বিধেয় বিশেষণ কি, বিশেষণ সাধারণত আগে বসে। যেমন দেখেন ভালো মানে ভালো খবর, তার মানে ভালো বিশেষণটা আগে বসছে, কিন্তু বিশেষণ যদি খুব পরে বসে, বিশেষণ পরে বসলে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ভাববাচক বিশেষণ, সরি বিধেয় বিশেষণ। যেমন লোকটা পাগল, তাহলে লোকটার বিশেষণ কিন্তু পাগল, পাগল কিন্তু বিশেষণ সবসময় আগে বসে, অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, কিন্তু এখানে এই বিশেষণটা পরে বসছে, আর পরে বসলে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। সেটা কি বিধেয় বিশেষণ। এইবার আমাকে একটু বলেন তো এই বিশেষণের চাপটা, বিশেষণের এই ব্যাপারটা আপনি ক্লিয়ার কিনা বলেন তো, বিশেষণের ব্যাপারগুলো ক্লিয়ার কিনা? এগুলো খুবই সিম্পল, যে কোনটা কোন ধরনের বিশেষণ, জাস্ট এইটাই, আর কিচ্ছু না। একটু পরে আমি প্রশ্ন সলভে চলে যাব, তখন আরো ভালো বুঝতে পারবেন, বুঝছেন? ঠান্ডা হাওয়া, এটা হাওয়ার গুণ বুঝাচ্ছে। ওকে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ক্লিয়ার হলে বলেন, তাহলে সামনে আগে। ওকে ক্লিয়ার, ওকে ফাইন। এইবার আসেন আমরা একটু এই ব্যাপারটা একটু খেয়াল করি, এখানে প্রশ্নগুলো একটু সলভে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু হয়েছে। এখানে বলা হচ্ছে কোনটি উপাদানবাচক বিশেষণ, খেয়াল করেন কোনটি উপাদানবাচক বিশেষণ। বলেন কোনটি উপাদানবাচক বিশেষণ, কোনটি উপাদানবাচক বিশেষণ? তো কি হবে বলেন? বেলে মাটি, গুড, এটা আমরা পড়ছি। কোনটি বিশেষণ, কোনটি বিশেষণ সলভ করেন। বিধেয় বিশেষণ মানে হচ্ছে এমন একটা বিশেষণ, বিশেষণ আগে বসে না বিশেষ্য আগে বসে। বলেন ভালো ছেলে, তো ভালো বিশেষণ ভালো আগে বসছে, কিন্তু যদি বলি ছেলেটি ভালো, তাহলে বিশেষণটা পরে বসছে, আর যে বিশেষণ পরে বসে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। ওকে, সেখানে সৎ হচ্ছে বিশেষণ। ঘুমন্ত শিশু, এখানে ঘুমন্ত কোন পদের বিশেষণ, মানে কোন পদের উদাহরণ? এটা কি বিশেষণ, এটা কি নামবাচক বিশেষণ, এটা কি সর্বনাম, এটা কি বিশেষ্য, কি হবে বলেন? তো সিম্পল, আমরা ব্যাপারটা বুঝতে পারছি। কি হবে বলেন তো? এটা বিশেষণ, ফাইন। আচ্ছা তো এইটা আমাদের মোটামুটি ক্লিয়ার, আমরা জিনিসটা ধরতে পারছি আমার মনে হয়, ঠিক আছে। তো এইবার আমাকে একটু বলেন তো যে আজকের ক্লাসে কতটুকু বুঝতে পারছেন? আজকের ক্লাসে মানে কেমন লাগছে আজকের ক্লাসটা? আজকের ক্লাসটা করে কি সহজ মনে হয়েছে আপনাদের কাছে এই জিনিসগুলো? বলেন তো। ওকে, আগামীকাল কিন্তু আবার ক্লাস আছে। আগামীকাল পদ প্রকরণের সেকেন্ড ক্লাস হবে ইনশাল্লাহ। সেকেন্ড ক্লাস এন্ড শেষ ক্লাস পদ প্রকরণের। কেউ ক্লাস মিস দিবেন না, নিয়মিত ক্লাসগুলো করেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।